নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আপনারা জানেন যে 2021-এ আমাদের বিধানসভা নির্বাচন, আর 1 মাস বাদেই নতুন বছর। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভোটের দামামা তো ইতিমধ্যে বেজেই উঠেছে, কিন্তু আমরা জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গ নির্বাচনে এখনো পর্যন্ত 3টে প্রতিপক্ষ রয়েছে। শাসক দল তৃণমূল, আর প্রধান যে বিরোধী দল বিজেপি, এবং আরেক বিরোধী দল রয়েছে, তৃতীয় পক্ষে রয়েছে বাম এবং কংগ্রেসের সম্ভাব্য জোট। তো এখন শাসক দলের মুখ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুই বিরোধী, একদিকে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের যে বিজেপি, তাদের পশ্চিমবঙ্গের মুখকে, সেটা কিন্তু বাংলার মানুষের কৌতূহল এবং জানতে চাইছে যে মুখকে, বিজেপি যে ক্ষমতায় আসবে কাকে প্রজেক্ট করে ভোটে নামবে। অপরদিকে কংগ্রেস এবং বামেদের যে জোট, তাদেরই মুখটা কে হবে? অধীর চৌধুরী কংগ্রেসের পক্ষে, নাকি বামেদের পক্ষে অন্য কেউ? এই নিয়ে আলোচনা আজকে আমরা করব। আমাদের আজকের বিষয়, বাংলার রাজনীতি কি মুখ ছাড়া চলে না? এ নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে 3জন অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন অধ্যাপক শুভময় মৈত্র, এবং নমস্কার সাংবাদিক অরূপ কালী। আমরা প্রথম অরূপদাকে দিয়ে আজকে শুরু করব। যে অরূপদা, ইতিমধ্যে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, বাংলার মুখ ছাড়া কি, বাংলায় রাজনীতিতে কি মুখ ছাড়া চলে না? ও আমি প্রথম অরূপদার কাছে এই প্রশ্নটা করছি। বিপ্লব, যে কোনো নির্বাচন, সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক, সেই নির্বাচনগুলো হয় কতগুলো ইস্যুর ভিত্তিতে আর কতগুলো নীতির ভিত্তিতে। সব রাজনৈতিক দলই জনসাধারণের কাছে নিয়ে যায় যে আমরা এই রাজনৈতিক দল এই ইস্যুকে এবার সমর্থন করছি, আমরা এলে এই XYZ এই কাজগুলো করব, আপনারা কোনটা ঠিক করবেন ভেবে নিন। এবং এই যে সেই যে XYZ বা যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে লোকের সামনে বা জনমানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য তো কোনো রাজনৈতিক দল তো মনে করে যে একটা মুখ যদি থাকে, সেই মুখটা অনেক তাড়াতাড়ি সে লোকের কাছে হয়তো নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনি যদি একটু পেছনে ফিরে তাকায়, যে যখন বামের ব্যাটন বদল হলো, যে জ্যোতি বসুর হাত থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ব্যাটন গেল, তখন কিন্তু বামফ্রন্টের কোনো মুখ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রজেক্ট করা হয়নি, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে প্রচারের মূল মুখ, যে বুদ্ধদেব ভট্টাচার্য এবার এলে মুখ্যমন্ত্রী পদে বসবে বলে ওনাকে মুখ, সেরকম কিন্তু কিছু হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর যেটা হচ্ছে, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই পুরোটা আবর্তিত হচ্ছে। তাই জন্য এই প্রশ্নটা বারবার করে আসছে যে তাহলে কি মুখ ছাড়া বাংলার রাজনীতিতে হয় না? বা মুখের বিরুদ্ধে কাউকে যদি প্রজেক্ট করা না যায়, তাহলে কি জনগণ সেটা প্রত্যাখ্যান করবে? এখানে দুটো বিষয় বিপ্লব। আমার যেটা মনে হয়, আজকে যেখানে প্রধান বিরোধী এবার তৃণমূলের সঙ্গে বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, তার একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে তারা লড়ে। এবং আমরা যদি দেখি অন্যান্য রাজ্যেও বিজেপিকে কিন্তু কাউকে প্রজেক্ট করে নামেনি, কোনো রাজ্যেই নামেনি। সেটা উত্তরপ্রদেশেও নামেনি, সেটি হরিয়ানাতেও নামেনি, কোনো রাজ্যেই নামেনি। তারা কতগুলো নীতি প্রজেক্ট করেছে যে আমরা আসবো, সেন্ট্রাল বা কেন্দ্রীয় নীতি, এবং সব জায়গায় তাদের মুখ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ আমরা জানি যে বিজেপি যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি আছে সেটাই তো তারা রূপায়ণ করবে। ফলে সেই জায়গায় গিয়ে তারা কেন্দ্রীয় সরকারের জেগে এখানে রূপায়ণ করে। কিছুদিন আগে অমিত শাহ যখন এখানে এসেছিলেন, অমিত শাহ একটি কথা পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা মুখ নিয়ে কোনো চিন্তা নেই,
আমরা সঠিক সময় যখন প্রয়োজন হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসি বাম এবং কংগ্রেসের বিষয়। বাম এবং কংগ্রেসে এখনো পর্যন্ত তারা কি কি কটা দফা নিয়ে লড়বে, কি কিভাবে লড়বে, সেগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি, চূড়ান্ত কর্মসূচিও ঠিক হয়নি। কিন্তু কংগ্রেসের নেতা বলতে শুরু করেছেন যে অধীর চৌধুরীকে মুখ করে ভোটে লড়া উচিত। সেখানেও একটা ছন্দপতন হচ্ছে। সত্যিই কি সেরকম ভাবে সম্ভব বামেদের পক্ষে অধীর চৌধুরীকে মেনে নিয়ে এরকম ভাবে নির্বাচনে যাওয়া? এবার বিপ্লব আমি উল্টো একটা কথা বলি। আজকে এই যে মুখের একটা তো দিক দেখছি যে মনে হচ্ছে যে মুখ হলে সরাসরি মানুষের কাছে চলে যাওয়া যায়, এবার মুখের আমি একটা ঠিক উল্টো রিভার্স দিক দেখছি বিপ্লব। আজকে সর্বভারতীয় রাজনীতিতে মুখের কি অবস্থা দেখো। আজকে কংগ্রেস দেখতে পাচ্ছি সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস যখন কোণঠাসা, ফলে এবং সেখানে যখন মুখ ছিল রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী, সেই মুখের আজকে সবাই মিলে সেই মুখটা কি বলা হচ্ছে যে একটা মুখ বা একটা পরিবার, একটা দলের সেই পরিবারটা বা মুখটা বড় হয়ে গেছে, সেই দলটা বোধহয় ছোট হয়ে গেছে। সেই জন্য দাঁড়িয়ে আজকে কংগ্রেস কোনো হাত রাখতে পারছে না। এই যে মুখ থাকার যে আমরা বলছি মুখটা দরকার, এই যে মুখ থাকার ফলে আজকে কি হচ্ছে, কংগ্রেস স্ট্রাকচারটাই দাঁড় করাতে পারছে না। সেই মুখ আজকে তাদের কত ক্ষতির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে কংগ্রেসের একের পর এক নেতা আক্রমণ করছে কিন্তু সেই মুখকেই, বলছে আমাদের কোনো স্ট্রাকচারটাই খাড়া করা হয়নি, সব সেই মুখ নির্ভর হয়ে গেছে এবং সেই মুখটা দলের থেকে বড় হয়ে গেছে। তার ফল আজকে কংগ্রেসকে ভুগতে হচ্ছে বিপ্লব। এটা একটা জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, অরূপদা কংগ্রেসের সঙ্গে বিজেপির তুলনা করে যে বাংলার রাজনীতি কি মুখ ছাড়া চলে না তার কথা বলছেন, কিন্তু আমি এটা নিয়ে শুভময়দাকেই বলছি। শুভময়দা, আপনি কি বলবেন এটা নিয়ে? না, দেখুন বিপ্লব বাবু, যেটা মূল ঘটনা হলো, ধরুন একটা দোকানে প্রচুর মাল রাখা আছে, সেগুলো বিক্রি করতে হবে। এবার বিক্রি করতে গেলে অনেক সময় কিন্তু সেই মালটার গুণমানের ওপর যেমন আমরা নির্ভর করি, সেই সঙ্গে যিনি সেই দোকানে বসেছেন তার উপরেও আমরা নির্ভর করি। অর্থাৎ যে কোনো জায়গায় যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি বিক্রি করছি এবং কে বিক্রি করছে, এই দুটো বিষয় এটা নির্ভর করে। আজকে এত কথা আলোচনা হচ্ছে কেন? তার মূল কারণ তো যে কিছু আমাদের সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে যে সৌরভ গাঙ্গুলি কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন কিনা। আমি কিন্তু সেই খবরটা খুব ভালো করে লক্ষ্য করেছি। তাতে একটি নিউজ চ্যানেল থেকে তাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি হ্যাট্রিক করেছেন। হ্যাট্রিক মানে দেখবেন তিনি ঠিক 3খানা থ্যাংক ইউ বলেছেন। আমি একদম গুনে গুনে দেখলাম, অন্য কেউ কথা বলার মাঝে পরপর 3খানা থ্যাংক ইউ। ফলে এর থেকে কিন্তু খুব কিছু বোঝা যায় না। কিন্তু অন্যদিকে যেটা বোঝা যাচ্ছে, দেখুন মানে বিষয়টা হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। আর এই যে কেন পৃথিবীর রূপ এখানে খুঁজতে যাচ্ছি না, কারণ এই যে রাজনীতির কথা যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু বাংলাতেই তার এই যে বিনোদনী চরিত্র, অর্থাৎ রাজনীতি নিয়ে আলোচনা সকাল থেকে, এখন করোনা পরিস্থিতিতে চায়ের দোকান বন্ধ, সেই জন্য চায়ের দোকানে গিয়ে আলোচনা করছি না, কিন্তু তাও টিভি চ্যানেলের সামনে আজকে যেমন ইউটিউব বা এই ধরনের যে কোনো মিডিয়ার সামনে আমরা সবসময় কিন্তু রাজনীতির কথাই শুনতে চাই। সন্ধ্যেবেলায় যেমন আমরা বিভিন্ন টিভি সিরিয়াল দেখি, ঠিক সেই রকমই কিন্তু রাজনীতির একটা বাজার আছে। এই বাজারটাকে বিক্রি করতে গেলে আপনি যে কোনো জায়গায় দেখবেন একটা নায়ক, অধিনায়ক, খলনায়ক, এই ধরনের কোন একটা নায়কের প্রয়োজন পড়ে। সেই জায়গায় একটা মুখ, একটা আলোচনা, তার ভীষণ প্রয়োজন যেমন আছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনীতির কি গন্ডগোল, সেখানে তৃণমূল কংগ্রেসের দিকে যদি তাকান, সেখানে কিন্তু অধিনায়িকাই দলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা বারবারই বলেন, তাদের দলের প্রত্যেকটি নেতা বলেন, এর মধ্যে তো কোনো ঠিক ভুলের প্রশ্ন নেই, যে তাদের দলটাকে চালান তাদের নেত্রী, তাদের নেত্রীর দিকে নজর রেখেই মানুষ ভোট দেন। সুতরাং খুব ভালো সাংগঠনিক যে দলগুলো, অর্থাৎ আপনি যদি বিজেপিকে ধরেন, আপনি যদি বামপন্থীরাও তো সংগঠনের দিক থেকে তাদের কিন্তু নেতার মুখ যদি একটা থাকে সংগঠনের সঙ্গে, তবেই তারা মনে করছেন যে হয়তো অন্তত তাদের একটা অংশ মনে করছেন যে সেক্ষেত্রে হয়তো মমতা ব্যানার্জির সঙ্গে একটা লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হবে। সেই জায়গায় এই যে চাহিদাটা, এই চাহিদাটা কি রাজনৈতিক দলগুলোর নাকি সাধারণ মানুষের কাছ থেকে এই চাহিদাগুলো তৈরি হচ্ছে? কিন্তু কোনো ক্ষতি নেই আসলে। অর্থাৎ দলটা যদি শক্ত হয়, তার সঙ্গে যেটা মুখ থাকে, তাহলে কোনো মুশকিল নেই। এবার দেখুন, আপনি মুখটা দিয়ে দিলেন, এবার যে কোনো সাধারণ যদি মুখ দেন,
তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ তখন মুখেরা বলবেন যে না 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 ওই মুখটা আমরা মানছি না। এই জায়গায় যদি সৌরভ গাঙ্গুলির কথা বলেন, এমন একটি মুখ যে কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তারা যদি সেই মুখটিকে দেখিয়ে রাজনীতিতে আসেন, তাহলে কিন্তু সত্যিকারের সারা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ কিন্তু সেই দলটার দিকে চলে যেতে পারে একটা বড় সমর্থন নিয়ে। সেখানে আরেকটু ছোট্ট কথা বলে শেষ করছি যে এর একটা বিরোধী বক্তব্যও থাকবে। ভীষণ সুন্দরভাবে আজ সকালে তৃণমূলের এমপি সৌগত রায় বলেছেন, তিনি একটা বক্তব্য রেখেছেন যে সৌরভ গাঙ্গুলি বড় লোকদের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সাধারণ গরিব মানুষের তিনি রিপ্রেজেন্টেটিভ নন। এবং তার সঙ্গে তিনি বলেছেন যে রাজনীতিতে কিন্তু প্যারাসুটে করে নামা যায় না, অর্থাৎ রাজনীতিতে নেমে এসে তারপর সেখানে তাকে নিজেকে প্রমাণ করতে হয়। সুতরাং সামনের দিনগুলো, বিশেষ করে 2021 নির্বাচনের আগে সত্যি আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে সৌরভ গাঙ্গুলির যদি আগমন হয়, অবশ্যই পুরোটা সম্ভাবনার বিষয়, পুরোটাই মিডিয়ার এই মুহূর্তে ভবিষ্যতের ভাবনার বিষয়, কিন্তু যদি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভীষণ জমজমাট একটা সিচুয়েশন তৈরি হবে। এই জায়গা থেকে রাজাদা, বাংলার রাজনীতিতে কি মুখ ছাড়া হয় না? তো আপনি এইটা নিয়ে কি বিশ্লেষণ করছেন? না দেখুন, মানুষ রাজনৈতিক দল পছন্দ করে, তাদের রাজনৈতিক এজেন্ডা আছে, প্রোগ্রাম, সেগুলোই তারা চিন্তা ভাবনা করে এবং তারা জানে তাদের কি লিডার আছে। এখন আপনি বললেন বামফ্রন্টের যিনি মুখ্যমন্ত্রী প্রার্থী তার নাম, ঠিক কথা, কিন্তু তাদের যে নেতা, বিমানবাবু যে নেতা, এবং তাদের হয়ে বামফ্রন্টের হয়ে বেশি কথাবার্তা বলেন সুজন চক্রবর্তী, হ্যাঁ, এবং মাঝে মধ্যে আরেকজনকে দেখা যায় মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য, হ্যাঁ, তিনি একটু বিজেপি বিরোধী বেশি কথাবার্তা বলতে যখন প্রয়োজন হয় তিনি এগিয়ে আসেন। কিন্তু এই তিনজন নেতাকে আমরা দেখি, সূর্যকান্ত বাবুকে মাঝে দেখতাম, এখন অনেকটাই ওনাকে নীরব দেখি। সূর্য অস্তমিত কিনা আমার জানা নেই, তাই সে ভিতরে এই মুহূর্তে ঢুকছি না। বাংলার মানুষ কিন্তু যেটা পছন্দ করে মুখের থেকে দলকে পছন্দ করে, রাজনীতি পছন্দ করে। এখন সিপিআইএমএল যখন কলকাতা রাজপথে ছিল, অনেকেই জানতো না তাদের নেতাকে, কারণ উনার নামটা দেয়ালে দেয়ালে লেখা থাকতো, ওনাকে কেউ কখনো দেখেনি। কিন্তু সিপিআইএমএল দলের প্রতি যাদের আসক্ত ছিল তারা তাই সেই দলকে সেইভাবেই চলত। 72 সালে আমার মনে পড়ছে কংগ্রেস যখন হঠাৎই নির্বাচনে জিতে এলো, সেখানেও কিন্তু কোনো মুখ ছিল না, কিন্তু কংগ্রেস একটা বিরোধী দল, বামেরা বা যুক্ত ফ্রন্টের একটা অস্থিরতা, দীর্ঘদিন তারা একটা সুস্থির শাসন দিতে পারছে না, এরকম একটা অবস্থা চলছিল। এবং অনেকেই বলে রিগিং করে, আমিও তথ্য দেখে মনে হয়েছে ব্যাপক রিগিং হয়েছিল 72 সালে। এবং তারপরে আমরা দেখলাম নির্বাচনের পরে জিতে এসে মুখ্যমন্ত্রী হলেন, তিনি প্রার্থীও ছিলেন না, সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি প্রার্থীও ছিলেন না, উনি পরে রায়গঞ্জ না কোথা থেকে বোধহয় প্রার্থী হয়ে জিতে এলেন, মুখ তখন ছিল না। বাংলার রাজনীতি মানেই যে মুখ, দেখুন সেই বিধান রায় ঠিক আছে, তখন মুখ বিশেষ ছিল না, তখন ছিল মুখটা একেবারেই গৌণ। আর পরিবারবাদী দলে তো মুখটাই একটা, পরিবারবাদী দলে এখন যদি সমাজবাদী পার্টি যদি জেতে তাহলে তো তার মুখ তো অখিলেশ হবে, বুড়ো বয়স্ক বুড়ো হয়ে গেছে। তো হ্যাঁ, অন্য যে সমস্ত পরিবারবাদী দল আছে, বিএসপি যদি হয় সেখানে সবাই জানি কে হবে। এইসব দলের মধ্যে যেখানে পরিবারটা নিয়ন্ত্রণ করে, সেখানে আর মুখ যা, আর সেটাই হচ্ছে যে প্রোগ্রাম, সেটাই সবকিছু, সেখানে আর মুখ বলে আলাদা করে পরিচয় দিয়ে লজ্জা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে মানুষ যেটা চায় যে একটা দল, তার কাঠামো আছে, চিন্তা ভাবনা আছে, স্বচ্ছ ভাবমূর্তি আছে, তাকেই সে দেখতে চায়। পশ্চিমবঙ্গে যদি দেখেন, কংগ্রেসের নেতা অধীর চৌধুরী আমরা জানি, আর কে নেতা আছে এই মুহূর্তে বোঝা যাচ্ছে, আজকে সকালে জানতে পারলাম মান্নান সাহেব আছেন গভর্নরের সঙ্গে, এদের খুব একটা দেখা যায় না। বিজেপিরও সভাপতি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি সবাই তাকে চলে, এছাড়া অনেকেই হয়তো ভাবছে তারও যোগ্যতা আছে, তাদের নাম টাম সেই নিজে যতটা বলে কাগজপত্র তাকে ছড়িয়ে দেয়, এবং এমন একটা ভাব চারিদিকে হয়ে যাচ্ছে বিজেপির বুঝি অনেক নেতা আছে, কিন্তু সভাপতির একজন আছে। কে মুখ্যমন্ত্রী হবেন সেটা পরের ব্যাপার, যেটা অরূপদা বললেন আমিও অনেকটাই একমত। হ্যাঁ, বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন বলে পরের বারে তার নাম এসেছিল। মামাজি মধ্যপ্রদেশে শিবরাজ চৌহান একবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবারে কিন্তু তার নাম কোথাও ছিল না, পরে তার নাম এসছে। রমন সিং ছত্তিশগড়ে তার নাম এসছে, কারণ একটা মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। এমন ধরুন উত্তরপ্রদেশে
আদিত্য যোগীনাথ, সে যেভাবে উত্তরপ্রদেশে পরিচালনা করছে, নেক্সট নির্বাচনে তাকে হয়তো মুখ করতে হবে, কেননা সে মুখ্যমন্ত্রী হয়ে কাজ করেছে। তো এছাড়া কারুকেই কোথাও দলটাই প্রয়োজন। আমি দল কি দেব, আমার দলের কি দেবার আছে, সেটাই মানুষ জানতে চায়। মানুষ সিম্বলকে ভোট দেয়, দলকে ভোট দেয়। এবং আসলে মুখ যে একটা বিশাল ব্যাপার, আমি একটা বিশাল মুখ রেখে দেবো, তাতেই আমার যে কাজ দেবে, সেটা আমার মনে হয় না। আমাদের শুভময় দা বললেন যে অনেকদিন ধরেই সেই নামটা বাজারে ঘুরছে, সৌরভ গাঙ্গুলি। সৌরভ মানে অত্যন্ত জনপ্রিয়, মানে বাঙালির হৃদয়ের খুব কাছাকাছি, ক্রিকেট যারা ভালোবাসে সবার কাছে সৌরভ খুব কাছে। খুব ঠান্ডা মাথার ছেলে, অত্যন্ত ভদ্র সভ্য, একেবারে সে তার সর্বোচ্চ শিখরে পড়লো, উঠলেও কখনো সে তার হারায়নি। আমি যখন একটা ইনস্টিটিউটে ছিলাম তখন ডাক্তার সঙ্গে সঙ্গেই চলে এসেছে। অত্যন্ত মানে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির চরম শিখরে উঠেও কিন্তু আমরা সে ধরনের বিড়ম্বনা কখনো দেখিনি। সে যদি আসে ভালো, কিন্তু এখনো আমার যেটা ধারণা যে সেই ধরনের অবস্থার প্রয়োজন এখনো ঘটেনি। কেননা মানে মানুষ চান যে রাজনীতি যারা করেন তাদের রাজনীতিতে থাকে, রাজনীতির বাইরের লোকেরা হঠাৎ ঢুকে পড়বেন এবং তারা যদি আসেন তারা কতটা সময় দিতে পারবেন, বুঝতে পারবেন। আমরা দেখেছিলাম 85 সালে অমিতাভ বচ্চন এলাহাবাদ থেকে জিতেছিলেন, পার্লামেন্টে গিয়ে দেখলাম ওনার একেবারেই ভালো লাগতো। সুবক্তা, অমিতাভ বচ্চন সুবক্তা, পন্ডিত মানুষ, কিন্তু কিছুই করে উঠতে পারেনি। বাংলা রাজনীতিতে আমরা অনেকেই দেখি, এই যে সমস্ত সিনেমা আর্টিস্টরা গেছেন, তারা কি ধরনের প্রশ্ন করেন, কি কথা। আমি নাম বলছি না, নাম বলছেন, তারা হয়তো অনেকই প্রোগ্রাম কোনো কারণে দেখতেও পারে, কিন্তু তাদের কি ভূমিকা যেটা তো আমরা দেখছি না, তারা কেউই কিছুই মানে বলে উঠতে পারেন না। সুতরাং যে বিখ্যাত মানুষ এলেই যে বিখ্যাত মানুষের সুবিধা, তাদের জনপ্রিয়তা আছে, তাদের দিয়ে ভোটটা পাওয়া যেতে পারে, কিন্তু তাদের দিয়ে রাষ্ট্র চালন করা বা তাদেরকে দিয়ে অন্য কোনো কিছু করা, সেটা হয়তো নাও হতে পারে। সৌরভ গাঙ্গুলি আমার মনে হয় না, সৌরভ গাঙ্গুলি অত্যন্ত জনপ্রিয় মানুষ, তিনি ক্রিকেটের নানান এর মধ্যে রয়েছেন। এখন পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে, বিজেপি কারোর নাম নিশ্চয়ই এই মুহূর্তে তারা বলছেন না, এটাই তাদের নিয়ম। কিন্তু বিজেপি লড়াই করছে দিলীপ ঘোষের নেতৃত্বে, সেটা আমার ধারণা। সুতরাং এই মুহূর্তে অন্য কোনো নাম ওদের চর্চার মধ্যে আছে বলে মনে হয় না। কিন্তু ওরা কিন্তু দিলীপ বাবুকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে চাইছে না, ওরা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের যে ব্যবস্থাটা আছে সেই বিকল্প আমরা কি দিতে পারি। সেখানে কোনো নাম ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই যদি ক্ষমতা আসে, সে এই বিকল্প দিতে পারবে। এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসলে কেন্দ্রে কারা আছে, এটাই হচ্ছে তাদের বক্তব্য। এবং আমার মনে হয় একই বক্তব্য হচ্ছে যে বিরোধীরা, বামেদের এবং কংগ্রেসের। এই জায়গাতে অরূপদাকে আমি বলছি যে বিরোধী যে রয়েছে আমাদের রাজ্যের যারা বিরোধী দল, বিশেষ করে যদি প্রধান বিরোধী বিজেপির কথা বলি, যার নেতৃত্বে নির্বাচন হচ্ছে, যেরকম আমরা বামফ্রন্ট জমানায় দেখেছিলাম যে বিরোধী দল হিসেবে মমতা ব্যানার্জি ছিলেন, যদিও সেটা রিজনাল পার্টি, একটা সেই পার্টির মুখ তিনি, তারপরে আর কেউ ছিলেন না। কিন্তু এখানেও পশ্চিমবঙ্গে বিজেপি যার নেতৃত্বে লড়ছে, মানুষ অনেকেরই প্রশ্ন যে তাহলে মুখটা কেন, যদি নেতৃত্ব দেওয়া যায় মুখ কেন ঘোষণা করা যাবে না? যে যখন কোনো ভোটে লড়তে যায় বিপ্লব, তখন একটা মুখ নয়, আমার মনে হয় বহু মুখ দরকার। বহু মুখ কেন দরকার? যারা সৎ, সংস্কৃতিবান, যাদের বিরুদ্ধে কোনো কলঙ্ক নেই, যাদের বিরুদ্ধে কোনো দাগ নেই, সেরকম বহু মুখকে পলিটিক্যাল পার্টিগুলোর সামনে নিয়ে আসা উচিত। আমরা এখন লোকের কাছে একটা ধারণা চলে যাচ্ছে, রাজনীতি মানেই ভদ্রলোকেরা যায় না, রাজনীতি থেকে তারা শতবর্ষ দূরে থাকতে চায় বিপ্লব। তাই জন্য আমি একটা মুখ, কারণ আঞ্চলিক দলগুলো বেশিরভাগই যেটা হয়, বেশিরভাগ পরিবার কেন্দ্রিক হয়, তাদের কাছে সংগঠন নয়, তাদের কাছে পরিবারটাই অনেক বড়। ফলে তারা সবসময়, যেহেতু তাদের সংগঠনটা স্ট্রং না, ওই পরিবারটাকে সবসময় দলের উপরে স্থান দেয়। একটা পরিবার যখন দলের উপরে স্থান দেয়, তখন তাকে অনেক বেশি করে পরিবারের মুখটাকে তুলে ধরতে হয়, তাকে বলতে হয় দেখো এই মুখটাকে ঘিরেই দল। তাই জন্য সব জায়গায় গিয়ে দেখবে সেই আর কি পরিবারের নেতা বা নেত্রীর ছবি লাগাতে হয়, ফেস্টুন লাগাতে হয়, কার্টুন লাগাতে হয়, এবং তাকে লাস্টে জয়, তার নামে জয় বলে সেই প্রোগ্রামও শেষ করতে হয়। কেন? কারণ তারা জানে তাদের সংগঠনটা ততটা
শক্ত নয়, তাদের সংগঠনটা স্ট্রাকচারটা ততটা মজবুত নয়। এই যে ধরো তৃণমূল কংগ্রেসের কথা আমরা বলছি বিপ্লব, তৃণমূল কংগ্রেসের তো মুখ ছিলই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন উনি মুখ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় আসতে পারেনি। উনি তো তার আগেও মুখ ছিলেন, উনি তারপরেও মুখ কেন আসতে পারেনি? কারণ সংগঠনটা ততটা পোক্ত ছিল না। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর তৃণমূল বামের যে ভাঙন শুরু হয় বা রক্তক্ষরণ শুরু হয়, যে অংশটা বামের থেকে বেরিয়ে যায়, সে তারাও সংগঠনে হাতে হাত মিলিয়ে অনেকটা বড় কাজ করেছিল। শুধু তৃণমূল কংগ্রেস নয়, পুরো বিরোধী জোটটাই কাজ করেছিল। এবার আমি সেই জন্যই বলছি, আমি একটা মুখ না বিপ্লব, আমি চাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু ভালো মুখ আসুক, বহু যারা রাজনীতি শুধুমাত্র কিছু লোকের জন্য কুক্ষিগত নয়, কিছু টেন্টেড লোকের কাজ নয়, এই জন্য এরকম অনেক ভালো মুখের সামনে আসা দরকার, একটা মুখ নয় বিপ্লব। হ্যাঁ, ঠিক আছে। এই বহুমুখ, আমি শুভময়দাকে জিজ্ঞেস করবো। শুভময়দা, এই যে বহুমুখ, বেশ মানে রাজনীতির বাইরেও কিছু লোকজনকে, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন লোকজনকে নিয়ে এসে যে প্রজেক্ট করা হয়, আমরা সেটা দেখেওছি, এই বাংলাতেই দেখেছি। কিন্তু আলটিমেটলি গিয়ে তাদের যে ভূমিকা এখন, আপনি এটা নিয়ে কি বলবেন? আমরা দেখেছি যে অনেক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসা হয়েছিল, কয়েকজন অন্যান্য সেক্টর থেকে শিল্পপতি বলুন বা এরকম বিভিন্ন জায়গা থেকে কয়েকজনকে এনে প্রার্থী করা হয়েছিল, একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু সরকারে আসার পরে তাদের যে ভূমিকা বা এইটা নিয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হিসেবের খাতা মেলাতে না যাওয়াই ভালো। শুধু শুধু আমাদের এই সুন্দর আলোচনার মধ্যে কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করে তার বিপুল সমালোচনা করলে তো পশ্চিমবঙ্গ না, এটা আপনি আমি একদমই বাইরে যাওয়ার চেষ্টা করি। সেটা দেখুন, অন্য জায়গার রাজনীতিতে যেমন আমাদের চোখের সামনে তো অসাধারণ উদাহরণ আছেন রাজনীতির বাইরের থেকে রাজনীতিতে ঢুকে। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি ধরনের কাজকর্ম করলেন। ডোনাল্ড ট্রাম্প ছোটবেলায় সিনেমাও করেছেন অল্প বয়স থেকেই, তারপর তার বিপুল ব্যবসা এবং সর্বোপরি তিনি যে কি গোলমাল পাকিয়েছেন মার্কিন দেশে, এই খবর আমরা সবসময়ই জানি। দেখুন, রিপাবলিক মানে এই যে আমাদের ডেমোক্রেট আর রিপাবলিকানদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লড়াই, রাজনীতির লড়াই কোন মাত্রায় ছিল, ওবামা ছিলেন, বুশ ছিলেন, বিভিন্ন দলের, কিন্তু সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প এসে, উনি অবশ্যই ভীষণ জনপ্রিয় মুখে নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু মার্কিন দেশের যে গণতান্ত্রিক যে ভিত্তি রাজনীতির, সেই জায়গাটাকেই কিন্তু একেবারে গোলমাল করে দিয়েছেন। খারাপের দিকটা বলছি, মানে অনেকে হয়তো তাকে পছন্দ করতেই পারেন, কিন্তু আমি বলছি আমার মনে হয় গোলমাল করে দিয়েছেন। ভালোর দিকে দেখুন, জ্যাসিন্ডা আর্ডার্ন, উনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, 80 সালে জন্ম, ভদ্রমহিলার 28 বছর বয়সে তিনি প্রথম মানে ওদের দেশে যে এমপি বা এই ধরনের জিনিস বলেন তাই হন। 2018 থেকে তিনি 2017 থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে আজকে তার বয়স মাত্র 40 বছর। আপনি যদি ইন্টারনেটে পড়ে দেখেন কি অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, কত ভালো মানে অসাধারণ কাজ করেন। এবং এই জায়গায় যে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে তিনি কিন্তু যখন ওদের দেশে সন্ত্রাসবাদী হামলা হলো সেই জায়গায় বা এই যে কোভিড সিচুয়েশনও তিনি যেভাবে সামলাচ্ছেন, সুতরাং এই যে মুখের যে বিষয়টা, মুখে আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে গেলে তো মমতা ব্যানার্জির উদাহরণ দিতেই হয়, যে একটা মুখ কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে শুধুমাত্র কোনো নীতির ব্যাপার নেই। আপনি যদি তৃণমূল দলটাকে দেখেন, একেবারে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আপনি সেখানে মানে সব অসুখে কাজ করে, অর্থাৎ আপনি একেবারে বামপন্থী মানুষ পাবেন, অতি বামরা তার দলের সঙ্গে লড়াই করেছে, একেবারে ডানপন্থী মানুষ পাবেন যারাও সেই দলে থেকেছে, সবাইকে তিনি একসঙ্গে করেছেন এবং কর্মসূচির ভিত্তিতে কিন্তু লড়াই করেছেন। কর্মসূচি কি ছিল? বামফ্রন্টকে সরাতে হবে। এই জায়গায় মানে অরূপ তো সেই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন কাগজে যে ধরনের লেখালেখি করেছে, অরূপ আরো ভালো বলতে পারবে। কিন্তু দেখুন, কর্মসূচিটা যখন আস্তে আস্তে কিছুটা, আমি মমতা ব্যানার্জি কেন, যে কোনো রাজনৈতিক নেতাই কিছু ভালো কাজ করেন, কিছু কাজ প্রতিশ্রুতি তারা রাখতে পারেন না, কিন্তু যদি দলের একটা নীতি থাকে, যেমন বিজেপির একটা আমার মতে হচ্ছে একটু উগ্র জাতীয়তাবাদী একটা নীতি আছে। আমি কিন্তু খারাপের কথা বলছি না, দেশকে ভালোবাসা মোটেও খারাপ বিষয় নয়, কিন্তু তাদের নীতির মধ্যে একটা সামরিক জাতীয়তাবাদের বিষয় আছে, তাদের নীতির মধ্যে সংখ্যাগুরুর একটা দখল থাকার বিষয় আছে। সেই রকম বামপন্থীদের রাজনীতিতে একটা এই মুহূর্তে যে একটা লিবারাল রাজনীতি এবং লিবারাল লেফট, যা আমরা লেফট লিবারাল বলি, যারা অতি বাম যেমন সিপিআইএমএল, তাদের ক্ষেত্রে আমরা মজা করে নগর নকশাল বলি, কিন্তু তারাও একটা বামপন্থী চরিত্র আছে। সেই জায়গায় কিন্তু
তাদের নেতা না থাকলেও বা একদম নির্দিষ্ট নেতা না থাকলেও দলটা চলে। কিন্তু দল যদি শুধু কর্মসূচি ভিত্তিক হয়, লং টার্ম যদি নীতি না থাকে, তাহলে কিন্তু যতক্ষণ নেতা বা নেত্রী আছেন ততক্ষণ সেই দল বেশ ভালোভাবে চলে। যেমন আপনি এআইডিএমকে এর অবস্থা যদি আজকে দেখেন, হয়তো বিজেপির সঙ্গে জোট বেঁধে ভালো ফল করতে পারে, কিন্তু জয়ললিতা থাকার সময় সেই দলটার কথা আপনি যত শুনতে পাচ্ছেন, আজকে কি ততটা শুনতে পান? সেটা পান না। ফলে আমার বক্তব্য হচ্ছে, রাজনৈতিক নেতা নেত্রীদের আমি একটু অরূপ বা রাজাদার বরং উল্টো পক্ষেই যাই, আলোচনা তো সবসময় একদিক দিয়ে চললে জমে না। আমার কিন্তু মনে হয় নেতা নেত্রীর প্রয়োজন আছে, এবং বিজেপি এই সময় যদি একটা বেশ জমজমাট নেতা বা নেত্রী পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্লেস করতে পারে, তাহলে কিন্তু এই লড়াই জমবে। আচ্ছা, সেটা কি সৌরভ গাঙ্গুলি? না, আজকে সেটা খবর হয়েছে, কালকে আর একটা কোনো নামও হতে পারে। কিন্তু বিজেপিতেও তো বিভিন্ন মানে সিনেমার লোকজন তো গেছেন, লকেট চট্টোপাধ্যায় গেছেন বা রূপা গাঙ্গুলি গেছেন, মানে আমরা বড় নাম, মানে অত বড় হয়তো সৌরভ গাঙ্গুলির মতো নাম নয়, কিন্তু বিজেপিতেও তো বিভিন্ন, যেমন তৃণমূলে বিভিন্ন সিনেমার থেকে লোকজন গেছেন, শিল্পপতি গেছেন, এগুলো থাকবেই, এগুলোকে বাদ দেওয়া খুব মুশকিল। আসলে রাজনীতি সমাজের সঙ্গে এত অঙ্গাঙ্গি ভাবে যুক্ত যে রাজনীতির থেকে সমাজটা আলাদা করা যায় না। ফলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের লোকরা কিন্তু রাজনীতিতে আসেন এবং রাজনীতির মাধ্যমে তারা মানুষের কাজ করার চেষ্টা করেন ভালোর দিক দিয়ে ভাবলে। সুতরাং স্বাগত সকলকেই, রাজনীতিতে আসুন। পশ্চিমবঙ্গের এই যে 2021 নির্বাচনের যে আইপিএলই বলুন, আইএসএলই বলুন, ওয়ার্ল্ড কাপই বলুন, এই যে জমজমাট খেলা এবং তার যে বিনোদনী চরিত্র, এতে এই ধরনের চরিত্রটা যখন আসবে তখন সত্যি আরো জমে যাবে বিষয়টা। আমি শেষ করবো রাজাদাকে দিয়ে। রাজাদা, সংক্ষেপে, যে যদি বিজেপি তাদের মুখ না নিয়ে আসে, তারা বলছে যে আফটার ইলেকশন, যেরকম ত্রিপুরায় দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, তো বাংলার মানুষের কাছে কি সেটা গ্রহণযোগ্য হবে? এবং সরকার পক্ষ যারা রয়েছে, তৃণমূল, সেটাকে একটা ইস্যু করবে, সেটা কতটা মানে বিজেপির পক্ষে যাবে বলে মনে হচ্ছে? ইস্যু করলে তার মানে কি, তারা মুখ্যমন্ত্রী ছাড়া কি রাজ্য চালাবে নাকি? ইস্যু মানেটা কি? এই যদি হয় তোমার মুখ নেই মানে তুমি মুখ্যমন্ত্রী কারণকে করতে পারছো না, সেটা তো ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে আমি কে হচ্ছে না হচ্ছে, যেরকম আমরা দেখেছি যে পাঁচজন পর্যবেক্ষককে যখন আনা হলো, ঠিক আছে, তাদের বহিরাগত আখ্যা দিয়ে একটা প্রচার, ঠিক আছে, সেই জিনিসটাকে আমি বলছি। দেখুন, কেন্দ্রীয় দল থাকতো, নানান জায়গায় লোক থাকবে, সে আসবে। যার দলটা বাংলা কেন্দ্রিক, সে বাইরে থেকে তাকে দিল্লি থেকে কি করে পাঠাবে? সবটাই তো বাংলা, তাই না? তার কিছু করার নেই। সিপিএম এর প্রকাশ আছেন, প্রকাশ করার আছে, আমি শুধু স্পেসিফিক এটা বলি যে এই যে প্রচারটা, যে ওদের কোনো মুখ নেই, মুখ্যমন্ত্রী মুখ নেই, সেক্ষেত্রে দেখুন ব্যাপারটা যদি খালি মুখেরই হতো, তাহলে 72 সালের নির্বাচনে কংগ্রেসকে ভোট দিত না। সব ভোটই তো রিগিং করে হয়নি। 72 নির্বাচনে আমরা কংগ্রেস দেখলাম জিতে এসেছে, কিছু জায়গায় রিগিং হয়েছে, আমি বলে দিতে পারি। হরেকৃষ্ণ কংগ্রেস জিতেছিলেন, হেরেছিলেন, 900টা ভোট পেয়েছিলেন, সেটা যে পুরো রিগিং করে হয়েছে আমি বলে দিতে পারি। যাই অনেক জায়গায় বলা, জ্যোতিবাবু হেরেছিলেন বরানগরে, সেটা রিগিং হয়েছে, পরিষ্কার বোঝা যায়। কিন্তু সব জায়গায় রিগিং হয়েছে তা না, মানুষ তো ভোট দিয়েছিল কংগ্রেসের, ওকে তো মানতে হবে, কারণ কংগ্রেসের কোনো মুখ ছিল না। মুখ থাকলেই যে ভোটটা দেবো, আমি যদি মনে করি যে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার, তাহলে আমি যারা পরিবর্তন কামীদের মধ্যে দুটো দল আছে, বিজেপি আছে বা কংগ্রেস আছে, আমি তাদের মধ্যেই বেছে নেবো। এখানে তারা কে তাদের মুখ্যমন্ত্রী হবে, কি মন্ত্রী হবে, আমার এটা তাদের দায়িত্ব। কে মুখ্যমন্ত্রী হবে, কি শিক্ষামন্ত্রী হবে, কি ইনফরমেশন মিনিস্টার হবে, সেটা তার দায়িত্ব। আমি ভোট দেওয়ার সময় আমার কাছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট হয়। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কারা আসবে, এটাই হচ্ছে আমার কাছে, মানুষের কাছে ইম্পর্টেন্ট। মানুষ সেটাই ঠিক করতে চায়, এবং মানুষ সেটা নিঃসন্দেহে, এবং মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চায় যে এটা দায়িত্বশীলতার সঙ্গে কাজটা করবে। বাংলাকে নিয়ে আমরা গর্ব করি, বাংলা সংস্কৃতি নিয়ে আমরা খুব গর্ব করি। আমি অত্যন্ত দুঃখ লাগে, আমরা আগের দিনও আপনাদের যেখানে বলার চেষ্টা করছিলাম, আমরা মনে করি বাঙালি সবকিছুই আমরা জানি, কিন্তু আমরা খেয়াল করি না আমরা কতটা পিছিয়ে যাচ্ছি। বাংলাকে এগিয়ে নিয়ে যাবার একটা কিন্তু গুরু দায়িত্ব এসে আসছে। বাংলাকে সবাই দেখতে চায়। Bengal thinks today, India thinks tomorrow, এটা আমরা শুনেছি। এখন সেই বাংলাকে একটা নতুন দিশা দেবে। নির্বাচনের পরেই যদি বোঝা যায় যে এই মানুষটার মধ্যে সে ক্ষমতা আছে, কে আসবেন আমরা বলতে পারবো না, কিন্তু যেই আসুক না কেন, যে এখন যদি তৃণমূল যদি জিতে আসে, সে তো
তাদের নেতাকে হবে আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি বিরোধীরা আসে তারা এমন কোন মানুষকে চুজ করবে যে মানুষটা মানে বাংলার যে মানুষের যে প্রয়োজন, মানুষের যে অভাব অনটন সেটাকে কি করে দূর করবে, সেই জিনিসটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। এবং আমি যেটা মনে করি যে দেখুন ত্রিপুরা একটা পরিবর্তন করলো, ত্রিপুরায় মানিক সরকার অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, অনুমোদন সৎ মানুষ, মুখ্যমন্ত্রী হয়নি আমি জোর গলায় বলতে পারি, কিন্তু মানুষ কি দেখলো, মানুষ দেখলো এই সিপিএম সরকার যারা কিছু দিতে পারবে না, তাহলে ওইটুকুন সম্পদ বাইরে থেকে বিনিয়োগ করতে পারবে না, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না, ত্রিপুরা একটা ল্যান্ডলক, সেখানে উন্নতি হবে না। তাই আমাকে উন্নতি করতে গেলে এমন কারুকে নিয়ে আসতে হবে যার বাইরের সঙ্গে যোগাযোগ আছে, ইনফ্রাস্ট্রাকচার আনতে হবে ভারতবর্ষের মতন জায়গাতে, ফেডারেল স্ট্রাকচারে, যে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রেখে বিনিয়োগ আনতে পারবে। আমাদের চাকরি দরকার, চাকরি ওই এতে কথা হয় না, 1000 টাকা আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স দিয়ে মানুষ সেটা মানুষ চায় না, মানুষ চায় আর্থিক উন্নয়ন করবে। সরকারও যে বিরাট বিনিয়োগ করবে সেটা আমরা দেখিনি, সেটা কেউ পারেনি। বেসরকারি বিনিয়োগই একমাত্র পথ, উপায় নেই। সরকারি বিনিয়োগ করতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমরা বুঝেছি রাজাদা, এই জায়গায় আমাদের সময় একদম শেষ। আমরাও যে মুখ যেই হোক, যে দলই আসুক, যেই মুখ হোক, আমাদের একটাই যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে যিনি নিয়ে যেতে পারবেন, কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে যে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের চাকরি, আমাদের শিল্পে ভরে উঠুক এই বাংলা, আমরা সেটাই চাইবো। যে মুখের থেকে বড় জিনিস হচ্ছে সেটাই যে মানুষের বাংলার উন্নতির জন্য আসবে, মানুষ তাকেই গ্রহণযোগ্যতা গ্রহণ করবে বলেই আমরা আশা করব। এই বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ শুভময়দা এবং ধন্যবাদ অরূপদাকে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।